আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওকে, তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো আমরা আজকে শুরু করছি আমাদের ফ্লুইড ডায়নামিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা কিন্তু পরীক্ষায় 10 নম্বরের জন্য আসতে পারে। আমি মেবি সাজেশনে 100% দিয়েছি। তো যাই হোক, আমরা আজকে যে ম্যাথটা করব, যে থিওরিটা করব, সেটা হচ্ছে সান্দ্র অসংলগ্ন প্রবাহের জন্য নিম্নের আকারে নেভিয়ার-স্টোকসের সমীকরণ প্রতিষ্ঠা করো। অর্থাৎ এই আকারে নেভিয়ারের সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে? তো আমাদের কিছু জিনিস জেনে রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রবাহটা কি? প্রবাহটা হচ্ছে ক্রিন্তন বলের ফলে প্রবাহী সমূহ প্রবাহগত বিকৃতি প্রদর্শন করে। প্রবাহী সমূহ মনে করেন একটা প্রবাহ যাচ্ছে, এটা এখানে যে বলের ফলে এটা এরকম বিকৃত প্রদর্শন করবে। এই প্রবাহ ক্রমাগত বিকৃতির ফলে স্থানকে কি করে? পরিবর্তন করে। আমি এই থিওরিটা প্রথমে দেখিয়েছিলাম, যেমন এটা কিন্তু এইভাবে বোঝাই। যদি আমি এরকম হয়, একটা এভাবে যাবে, কিন্তু যাবার ফলে এটা বিকৃত হবে, পরিবর্তন হবে। জাস্ট মানে হালকা একটু টাচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার বলছে অনিউটনীয় প্রবাহ কি? এখানে আমাদের বলছে সাধারণ প্রবাহ, এখানে প্রয়োজন হবে নিউটনীয় প্রবাহ, অনিউটনীয় প্রবাহ। তাইলে বলছে যে নিউটনীয় প্রবাহ বা অনিউটনীয় প্রবাহ। যদি আমি নিউটনীয় প্রবাহের কথা বলি, বলছে যে সকল প্রবাহের ক্ষেত্রে বিকৃতি পরিবর্তনের হারের সাথে সান্দ্রতার সহগকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, পরিবর্তিত হয় না, সেটা নিউটনীয় প্রবাহ। আর যেটা নিউটনীয় সান্দ্রতা সহগ পরিবর্তন হয়, সেটা অনিউটনীয় প্রবাহ। এই জিনিসগুলা আমাদের প্রয়োজন হবে। আর অসান্দ্র প্রবাহটা কি? যে সকল প্রবাহের সান্দ্রতা শূন্য, সে সকল প্রবাহকে অসান্দ্রতা বলা হয়। ঠিক আছে? আর যেটা শূন্য না, সেটা আছে কি? সান্দ্রতা প্রবাহ। ক্লিয়ার? তাহলে আমরা এখন যে ম্যাথটা করব, আমরা বলছি এখানে সান্দ্র অসংলগ্ন প্রবাহের জন্য নিম্নের আকারে নেভিয়ার-স্টোকসের সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা ম্যাথের জন্য লিখতে পারি তো এখানে আমাদের সমাধান কি আছে? আমরা লিখতে পারি যে সংলগ্ন সান্দ্র নিউটনীয় প্রবাহের গতি বিবেচনা করি। যার বেগ। আচ্ছা, আমরা যে শুরু করব, আমরা কিন্তু প্রথমে একটা গতি বা বেগ বিবেচনা করে আমরা এই প্রশ্নটা শুরু করব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এইখানে অনেক ক্যালকুলেশন আছে, যেটা আপনার ভেঙে করতে গেলে অনেক সময় লাগবে। আমি জানি, আমি যদি ভেঙেও করাই, আপনারা সেটা সহজে মনে রাখার জন্য বা মুখস্থ করার ট্রাই করবেন। ঠিক আছে? কারণ আপনি পরীক্ষা হলে এমনি সময় পাবেন না এই সাবজেক্টগুলো পড়ার। তো আমি খুব সহজে মনে রাখা যায়, সো বেশি ভেঙে করার দরকার নেই, সেই টেকনিক শিখাই দিব। আর আমি চিত্র আকারে রাখছি, চিত্রটা প্রয়োজন হবে আঁকতে হবে পরীক্ষায়। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি বেগটা মনে করি এরকম, এটা হচ্ছে আমরা হাইড্রোডাইনামিকে কিন্তু করেছি এই সূত্র। আচ্ছা, এখন অনবিচল সংলগ্ন প্রবাহের অবিচ্ছেদ্য সমীকরণ। আপনি যদি কোনো কিছু লিখতে চান লিখবেন, না লিখলে কোনো সমস্যা নেই।
এটা দিবেন হচ্ছে 1 নম্বর সমীকরণ। del rho by del t plus nabla q equal 0, এটা দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আচ্ছা আমরা এখান থেকে প্রবাহ যে বলতেছি, প্রবাহ জিনিসটা কি, আমি যে চিত্রটা আঁকছি, আমি যদি এখানে ছোট করে চিত্রটা আঁকি, এই ছোট করে চিত্রটা আঁকলাম এটা। এখন দেখেন আমাদের কিন্তু এই একটা অক্ষ, এই একটা অক্ষ, এই একটা অক্ষ, ঠিক আছে? তাহলে আমি যদি এইটার সাথে এইভাবে কল্পনা করি, ধরেন এইটা হচ্ছে এই, এইটা হচ্ছে এই, এইটা হচ্ছে এই, তাহলে x y z, ঠিক আছে? x y z। এখন এখান থেকে ধরেন আমি এটা মুছে দিলাম, আমার এই যে প্রত্যেকটা দিকে, এদিক থেকে একটা চাপ প্রয়োগ করতেছে, এদিক থেকে একটা চাপ প্রয়োগ করতেছে, এদিক থেকে একটা চাপ প্রয়োগ করতেছে, এদিক থেকে একটা কি প্রেসার ক্রিয়েট করতেছে, প্রেসার ক্রিয়েট করতেছে, তাই না? এদিক থেকে একটা প্রেসার ক্রিয়েট করতেছে কিন্তু দেখেন। সো এই প্রেসার ক্রিয়েট করাই আমাদের একটা চাপ দিচ্ছে, এদিক থেকে চারদিক থেকে, বা প্রবাহ একটা চাপ যেটা আছে সেটা। সো আমি যদি এখান থেকে মনে করি, আমি প্রথমে আঁকছিলাম হচ্ছে এইটা, তাহলে আমি যদি এখানে এটা a দিই, এটা এখানে এটা যোগ করি, এটা b দিই, এইটা যদি আমি c দিই, এটা d দিই, এটা e দেই, এটা f, আর এটা অবশ্য যোগ করে দিব, এটা g, এটা হচ্ছে h। দেখেন বইয়ে যেভাবে সেভাবে আঁকতেছি, কিন্তু আমি আমার মতো করে আঁকি করেছি। এখন এই বরাবর যেটা আছে এটা হচ্ছে আমরা dy, কেন এইটা হচ্ছে আমাদের dy। আচ্ছা, এই বরাবর যেটা আছে এটা হচ্ছে আমাদের dx, কারণ এই বরাবর এটা হচ্ছে x, আর এই বরাবর এটা z, তাহলে এই বরাবর যদি হয়, এই বরাবরটা কি হবে, dz হবে। ওকে, বুঝাইতে পারলাম কিনা? এই বরাবর উল্লম্ব বরাবর হচ্ছে y, তাই এটা dy, এই ভূমি বরাবর হচ্ছে x, তাই dx, এই বরাবর z, তাই এই বরাবর dz। দেখেন এই বরাবর দিলে x হয়ে যেত, এই বরাবর দিলে z হবে, dz। আচ্ছা, এখন আমি যদি এখানে বলি এটা p চাপ দিচ্ছে, তাহলে এটা হচ্ছে এই বরাবর কি, এটা এই বরাবরটা কি দেখেন। আচ্ছা, এখন এই বরাবর চাপ দিচ্ছে না, এই বরাবর ভালো করে খেয়াল করুন, এটা কি এই তার মানে এটা কি x বরাবর না ভূমি বরাবর, তাহলে এটা হচ্ছে p প্লাস del p বাই del x dx। এটা আমি কিন্তু ঠিক এইটাই এখানে আঁকাচ্ছি। আচ্ছা, এই বরাবর চাপ দিচ্ছে, এই বরাবর, তার মানে উল্লম্ব বরাবর, তার মানে এটা যদি p হয়, এটা কিন্তু এটা যদি আমি এখন এটা দিই যে p প্লাস del p বাই del y dy, এবার এই বরাবর, তার মানে এই বরাবর, তাই তো? এই বরাবর এটা কি দিতে পারে, এটা দিতে পারে আমরা এখানে p প্লাস del p বাই del z dz, এটা ঠিক আছে? তো আমাদের এই হচ্ছে আমাদের চিত্রটা, এটাই। এখন যদি মনে করেন যে এই বরাবর আমরা এটা কি এই বরাবর,
এই বরাবরটা কিন্তু আমাদের আসলে এই x অক্ষ বরাবর না। আমি বুঝাইতে পারলাম? এইটা আমাদের x বরাবর, এটা y। দেখেন এইটা কিন্তু এই বরাবর, কিন্তু এইটা দেখেন এই ঘরটা কিন্তু নিচের দিকে আছে, এজন্য এটা কিন্তু ডেল জেড এ যাবে। ঠিক আছে, এই একটা অংশ। আচ্ছা, তবে এই একটা অংশ আর এই একটা অংশ, এইটার ভিতরে যাবে, এটা ডেল জেড এ যাবে। এই হচ্ছে আমাদের চিত্র। তাহলে এই জিনিসগুলো আমাদের মানগুলো আমরা বসাইতে হবে। তো চিত্র আমি যেভাবে আঁকছি আপনারা ঠিক এইভাবেই পরীক্ষায় আঁকবেন, বইয়ের মতো করার দরকার নেই, হযবরল। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করতে পারি, প্রবাহটির গতির সমীকরণ dq by dt সমান f plus p। তাহলে এর গতির সমীকরণ, এখানে ফোর্স আছে আর এখানে কি আছে, p আছে, এটা কিন্তু p, এটা কিন্তু প্রেসার, চাপ। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এখানে f এর মান আছে, যে এখানে f ইকুয়াল p ইকুয়াল, আচ্ছা f ইকুয়াল হচ্ছে xi প্লাস yj প্লাস zk। এটা হলো বস্তু বল, আর এটা আমরা 3 নম্বর দিব। p হলো আমাদের px i pyj প্লাস pzk। আচ্ছা, এগুলো আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি। এটা হলো পৃষ্ঠবল। আচ্ছা, বস্তু বলটা কি, বস্তুর যে বেগটা দিচ্ছে পৃষ্ঠটা, মানে কি, এই যে পৃষ্ঠ বরাবর যে টান বা পৃষ্ঠ যে বল, সেটা। সো এখন আমরা চলে আসছি আমাদের চিত্র থেকে কিছু মান নেওয়ার। সেটা কি দেখেন, প্রবাহীর অভ্যন্তরে একটি dv dx dy যেটা আয়তনের একটি ক্ষুদ্র সামান্তরিক আকারের ঘনবস্তু বিবেচনা করি। সামান্তরিক আকারে মানে এই যে আমরা যে সামান্তরিক আকারের ঘনবস্তু বিবেচনা করেছি সেটা। তাহলে আমরা লিখতে পারি, আমরা এই জিনিসগুলো লিখব। দেখেন, প্রবাহীর অভ্যন্তরে dv সমান dx dy dz। তাহলে দেখেন dx dz dy আর dv তো আমাদের আয়তন, v টা আমাদের আয়তন, তাই না? আয়তনের একটি ক্ষুদ্র সামান্তরিক আকারের ঘনবস্তু, এটা একটা 3D ঘনবস্তু, এটা আয়তন ঘনবস্তু বিবেচনা করি। এখন ক্ষেত্রফলটা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা যদি এরকম করি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল, তাহলে dy dz, তাই না, dy dz। আচ্ছা, এটা না সরি, দৈর্ঘ্য প্রস্থ। আমরা যদি একটা ঘনবস্তু দিয়ে বিবেচনা করি, এইটা অর্থাৎ এই যে x টা y টা আর এইটা বিবেচনা করলে আমাদের তো আমরা এখান থেকে সেটাই বিবেচনা করব, কিন্তু x এখানে দরকার নেই, আমরা এই যে dz আর dy টা বিবেচনা করব। dy dz ক্ষেত্রফল বিশিষ্ট x অক্ষের সাথে লম্ব পৃষ্ঠতে ক্রিয়াশীল লব্ধি বিলম্বয় যথাক্রমে কি, এই যে আমরা বলছিলাম না, আমরা এখানে কি দিছিলাম, আমরা অবশ্যই এখানে একটা px দিব। এখানে আমরা px দিব, এখানে px দিব।
এখানে px দিল দেখেন। তাহলে আমরা এইটাই লিখব যে একটা হচ্ছে আমাদের px কি px এবং পীড়নদ্বয় যথাক্রমে px প্লাস del px বাই del x dx। এটা তাহলে আমরা এখানে লিখব প্রবাহের অভ্যন্তরে dv পর dx dy dz আয়তনের একটি ক্ষুদ্র সমান্তরাল আকারের ঘনবস্তু বিবেচনা করি। dy dz ক্ষেত্রফল বিশিষ্ট x অক্ষের সাথে লম্ব পৃষ্ঠদ্বয়ের ক্রিয়াশীল লব্ধি পীড়নদ্বয় px এবং px del px বাই del x dx। পীড়ন বিকৃতির সংজ্ঞা বইয়ের প্রথমে দেওয়া আছে। আমি আগে বলেছিলাম এটা আপনি সংজ্ঞাগুলো দেখে নেবেন, ঠিক আছে? আমি সংজ্ঞা তো আলোচনা করতেছি না, সংজ্ঞাগুলো একটু দেখে নিলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন মূল প্রশ্নে যেতে পারি। আমি এগুলা মুছে দিচ্ছি। আমাদের 1 2 3 সমীকরণ প্রয়োজন হলে আমরা লিখে নিব। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি প্রতি একক ক্ষেত্রফলের পৃষ্ঠ বলের নেট বৃদ্ধি। আচ্ছা, আমরা এখানে করি নেট বৃদ্ধি px প্লাস del px বাই del x dx। তাহলে আমাদের কিন্তু এটা এখানে আছে এইটা। আরেকটা কি আমাদের সেম ভাবে আমরা যেটা করব নেট বৃদ্ধি কি হচ্ছে, আমাদের যদি ধরেন একটা 2 হয় আর একটা মান 1 হয়, তাহলে আমরা এইটা মাইনাস এইটা করি সহজ হিসাব। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে px del p বাই del x dx এর সাথে শুধুমাত্র এই যে লব্ধি পীড়ন যে মানটা আমরা এখানে দুইটা লিখছি, এই একটা লিখছি, এই দুইটার সাথে আমরা কি করব শুধুমাত্র মাইনাস করে দেব, ঠিক আছে? তাহলে আমাদের এটা কেটে যাবে, del px বাই del x dx থাকবে। তাহলে এইটা একটা জিনিস দেখেন, এইটা আমরা প্রতি একক ক্ষেত্রফলের পৃষ্ঠবলের নেট বৃদ্ধি আমরা বের করলাম del px বাই del x dx প্রতি একক ক্ষেত্রফলে। তাহলে আমরা যদি লিখতে পারি সম্পূর্ণ ক্ষেত্রফল অর্থাৎ dy dz যে ক্ষেত্রফল, এখানে আমরা কি লিখলাম dy dz ক্ষেত্রফলে পৃষ্ঠবলের নেট বৃদ্ধি কত হবে। তাহলে লিখতে পারি dy dz ক্ষেত্রফলে পৃষ্ঠ বলের নেট বৃদ্ধি কত হবে, নেট বৃদ্ধি হবে হচ্ছে দেখেন del px বাই del x, এখানে কোনো কাজ নাই, dx dy dz, ঠিক আছে? জাস্ট আমরা কি করে দিব, এত 1 টাকায় যদি 2টা হয় 2 টাকায় কি হবে 4টা, জাস্ট গুণ করে দেব, ঠিক আছে? বা যেটা বলি অনুরূপ ভাবে dy dz টা করলাম, অনুরূপ ভাবে আমরা কি করতে পারি, আপনি যদি পরীক্ষাতে কিছু না লিখেও করতে চান ডিরেক্ট করে দিয়ে কোনো সমস্যা হবে না, শুধু সমীকরণগুলো একটু মনে রাখতে হবে। dx dz ক্ষেত্রফলের পৃষ্ঠফলের নেট বৃদ্ধি dx dz ক্ষেত্রফলে পৃষ্ঠফলের নেট বৃদ্ধি। তাহলে del py বাই del y, এখানে দেখেন কি আছে dy dz আছে, তাই না?
তাহলে dy dz থাকলে আমরা x, তাহলে এখানে dx dz থাকলে dy, আমাদের এখানে dx dy dz এখানে যেটা আছে সেটাই কিন্তু থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, এবং তাহলে আমরা dy dz dx dz dx dy এটা বাকি আছে, এবং dx dy ক্ষেত্রফলের পৃষ্ঠভাগের দিক বৃদ্ধি, তাহলে এটা del p x y এটা আমাদের কি হবে del z del z, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমাদের dx dy dz এইটাই হচ্ছে। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, লিখতে পারি যে ফলে সমান্তরিক আকারের ঘনবস্তুটির সমগ্র আয়তনে, আমরা তো এটা dx dy dy dz dx বরাবর করলাম, তাহলে এই সমগ্র আয়তনে ঘনবস্তুর যে ক্রিয়াশীল লব্ধি বল সেটা কি হবে, অবশ্যই আমাদের কি করতে হবে, সবগুলা যোগ করতে হবে, সেটা আমরা দেখাবো। লিখতে পারি সামান্তরিক আকারের ঘনবস্তুটির সমগ্র আয়তনে ক্রিয়াশীল লব্ধি পৃষ্ঠফল, তাহলে p equal del px by del x plus del py by del y plus del pz by del z, সব জায়গায় dx dy dz আছে, dx dy dz আছে এটা। আচ্ছা, তো এটাকে যদি আমি সংক্ষেপে লিখি, এই যে দেখেন আমরা এর আগে লিখছিলাম যে অভ্যন্তরে ক্ষুদ্র সামান্তরিক অর্থাৎ dv equal dx dy dz লিখছিলাম, তাহলে এই মানটা যা আছে সেটা রেখে del px by del x plus del py by del y plus del pz by del z, এটাকে আমরা এক করে dv লিখতে পারি, ঠিক আছে, dv লিখতে পারি। এখন বলছে যদি p কে একক আয়তনে ক্রিয়াশীল লব্ধি বল বিবেচনা করা হয়, একক আয়তনে ক্রিয়াশীল লব্ধি বল বিবেচনা করা হয়, এইখানে আমরা কয়টা আয়তন বললাম, তিনটা মাত্রা dx y z। এখন এটাকে যদি একটা বিবেচনা করা হয় তাহলে আমাদের কি হবে, dv ইকুয়াল এটাকে একটা ধরলে আমাদের dv এর মান কত আসবে, অবশ্যই 1 আসবে না। তাহলে আমরা লিখতে পারি যদি p কে একক আয়তনে ক্রিয়াশীল লব্ধি বল বিবেচনা করি তাহলে dv equal 1, তাহলে এই dv equal 1 হলে আমাদের p equal এইটা পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি p equal del px by del x plus del py by del y plus del pz by del z, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন এই যে px py pz এইগুলাকে আমাদের পীড়ন আকারের উপাংশের, তো পীড়ন উপাংশের মাধ্যমে আমাদের বের করতে হবে বা ওই আকারে আমাদের প্রকাশ করতে হবে, সেটা কিভাবে করি দেখেন, আমরা এগুলা সব মুছে দিই, আমরা চিত্রগুলো মুছে দিই, জায়গা ক্লিয়ার করি। আচ্ছা, তাহলে লিখে দিই এখন px py pz কে পীড়ন উপাংশের আকারে ও
উপাংশের মাধ্যমে প্রকাশ করা যায়। আচ্ছা, তাইলে px py pz, আচ্ছা পিরিয়নের যে উপাংশের আকার সেটা বইয়ের প্রথমে দেওয়া আছে। এটা এই যে আমি যেটা লিখতেছি এই টাইপেরই বা এই রকমই, সেটা হচ্ছে কি রকম দেখেন, আমরা এরকম লিখব, এটা মুখস্থ রাখতে হবে i সিগমা x প্লাস j, দেখেন এই 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 এইখানে যেটা দেখব সেটা হচ্ছে i j সিগমা y j সিগমা z, ভালো করে দেখেন তাহলে j টাউ xy, ঠিক আছে, xy, আচ্ছা xy, এইটা মনে রাখার সিস্টেম কিন্তু এটাই, টাউ xy xz xy, তাহলে এখানে কি হবে yx, এখানে কি হবে yz xy yx zx, দেখেন x y z x y, আমাদের প্রথমটা দেখতে হবে, তাহলে আমরা এটা x দিব, এখানে আমাদের z zx, তার মানে আমাদের এটা হবে zy, ঠিক আছে। তাহলে খেয়াল রাখতে হবে আমাদের যেটা x এর সবগুলোর প্রথমে x, y এর সবগুলোর প্রথমে y, সবগুলোর প্রথমে z, তাহলে আমরা প্রথমে একটা দেখব x, তাহলে আমাদের এখানে xy, তাহলে আমরা অবশ্যই প্রথমে রাখতে হবে x আর y এর পরে z, আর বাকিগুলো তো আপনারা ওই ধারাবাহিকভাবে করতে পারবেন। এই হচ্ছে আপনার মনে রাখার টেকনিক, এটা মনে রাখতে হবে। তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে 5 নম্বর সমীকরণ। তাহলে এখানে এই যে সিগমা x সিগমা y সিগমা z, এটা হচ্ছে অভিলম্ব পীড়ন এবং অন্যান্য উপাংশ কেন্দ্রন পীড়ন সূচিত করে এইটা। তো আমরা এখন 3 হতে পাই, 3 নম্বর সমীকরণ লিখব। এখন 3 হতে পাই, 3 নম্বর সমীকরণ আমাদের এটা ছিল dq বাই dt সমান f প্লাস p, এটা কিন্তু p। আচ্ছা, এত সবসময় বড় থিওরি মনে রাখবেন যে শর্টকাটে কিভাবে মনে রাখা যায়। আচ্ছা, আমরা dq বাই dt আচ্ছা আচ্ছা আমরা q ইকুয়াল এটা করছিলাম না, q ইকুয়াল ui প্লাস dj প্লাস wk, তাহলে আমরা যদি এই যে d বাই dt আছে এই i টাকে এখানে রাখি du বাই dt প্লাস dv বাই dt এভাবে লিখি, তাহলে আমরা কি করতে পারি, তো du বাই dt প্লাস এই যে যেটাকে প্রথমে লিখলাম d dv বাই dt প্লাস k dw বাই dt, এইটা সমান f এর মান আমরা পাইছিলাম, f এর মান আছে ix প্লাস jy প্লাস
কে জেড প্লাস এই যে এটা হচ্ছে আমাদের p এর মান আমরা কি পাইছিলাম del px by del x plus del py plus del pz by del z। আচ্ছা এই দেখেন মাত্রাগুলো দিয়ে বা ভেক্টর এগুলো। আচ্ছা তাহলে আমরা এরপর যে কাজ করতে পারি সেটা হচ্ছে এটা যা আছে তাই প্লাস kz প্লাস px qy pz px qy pz এর কিন্তু প্রত্যেকটা মান আছে। তাহলে আমরা এখানে যদি বসাই এই px এর জায়গায় আমাদের এই পুরো মানটা বসাইতে হবে। দেখেন পুরো মানটা বসাইতে হবে না এরকম। দেখেন আমি যদি একটু দেখাই del by del x I sigma x plus j tau xy plus k tau xz এরকম। তো এটা আবার যখন করবেন I del sigma x by del x plus j tau xy by del x plus k tau xz by del x। এখন এইভাবে করার পরে আমাদের দেখেন এটার জন্য দুটো মান বের হবে। তাহলে আমরা শুধু i এরটা এই del sigma x by del x তারপর আছে এই যে tau xy by del x tau xz by del x, ঠিক আছে এইটা। তাহলে i এর জন্য একটা বের হবে i sigma del x by del x। এইখানে কত বের হবে এটা যখন বের হবে দেখেন i এই যে del tau yx by del y। সো আপনি ভেঙে করতে দিতে চান আমরা হচ্ছে i এর যে মানগুলো বের হবে সব এক জায়গায় যোগ করব, z টা এক জায়গায় যোগ করব, k টা এক জায়গায় যোগ করব। বুঝাতে পারছি কিনা? আচ্ছা আমি একটু দেখাই দিই আরেকটা করি। এইটা যদি করি তাহলে কি হবে এই যে i এই যে i টা তাহলে del py এর মান যদি বসাই এইভাবে তাহলে del tau yx by del y plus j del y by del y plus k del tau yz by del y। দেখেন এইখানে যে i এর মানটা এইটা i এর মান এটা আমি এক জায়গায় লিখব সেটা কি হবে del sigma x by del x plus এইখানে i এর মান হচ্ছে del tau আমরা x y লিখতে পারি del y প্লাস এইখানে আসবে এটা del tau y সরি del tau x z by del z। দেখেন তো এইভাবে কিন্তু আপনি শর্টকাটে করতে পারেন। এবার আমি বাকিগুলো দেখাই, দেখেন কিভাবে লিখবেন প্লাস আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না একবারে লিখবো। দেখেন এরপরটা কিভাবে করবেন আমি এটা এরপরটা হচ্ছে যে এটা না তাই তো নাকি? আচ্ছা আচ্ছা তারপরে তো এইটা আছে del এটা প্রথমে তাহলে del tau ও del tau। এখন দেখেন এখানে আপনারা x y লিখছেন, এই x y টাকে আপনি yx ধরে নেবেন yx by del x plus এখানে y কোনটা এটা del sigma y by del y প্লাস সেম ভাবে এইটা del tau yz by del z প্লাস k
এটাকে আপনারা একদম করবেন ডেল টাউ জেড বাই ডেল জেড প্লাস ডেল টাউ জেড বাই ডেল জেড প্লাস ডেল সিগমা জেড বাই ডেল জেড। এবার আছে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তার মানে আমরা কি করলাম, প্রথমে x y x এর প্রথমে রাখলাম, তাহলে ওই x y কে আমরা y টা আগে নিয়ে আসলাম, y x করলাম, তারপরে z x করলাম। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেই জিনিসটা কি আমি একটু আপনাদের রিপিট করি। সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে করে লিখি, তাহলে দেখেন আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে টেকনিক বলে দিচ্ছি, তাহলে এখানে আমরা লিখতে পারি। দেখেন আমরা জানি দেখেন টাউ yx ইকুয়াল xy, ঠিক আছে, টাউ zx ইকুয়াল টাউ xz এবং টাউ xy yz, আচ্ছা টাউ yz ইকুয়াল টাউ zy, ঠিক আছে। এগুলা এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই যে সমীকরণটা পাচ্ছি, এই সমীকরণ থেকে আমরা i এর যে k এর উপাংশ সমূহকে সমীকৃত করব বা সহগ সমীকৃত করব। আমরা সেটা লিখতে পারি উপাংশ সমূহের সহগ সমীকৃত করে পাই। আমি আশা করি যে আপনাদের বেশি কষ্ট মনে হচ্ছে না বা কঠিন মনে হচ্ছে না, এখানে কঠিন মনে আর কিছু নেই। আপনি যখন রিপিট করবেন ক্লাসটা আবার প্রথমবার করার পরে খুব ইজি মনে হবে, খুব সহজ। তাহলে আমাদের এখানে i এর যে সহগটা আছে এটা, এখানে যে i এর সহগটা আছে এটা, এইখানে যে i এর সহগটা আছে তো এইটা না, এইটা, এইখানে যেটা আছে সেটা আছে এটা। তাহলে আমরা লিখতে পারি এই সাইডে du বাই dt সমান, এই পাশে আমরা শুধু x নিব প্লাস এই পাশে আমরা নিব এটা ডেল সিগমা x বাই ডেল x প্লাস ডেল টাউ xy বাই ডেল y প্লাস ডেল টাউ xz বাই ডেল z। দেখেন তাহলে এটা আমরা দিতে পারি হচ্ছে 6 নম্বর। সেম ভাবে আমরা যেটা করব সেটা আছে যে এর সহগে আমরা এটা নিব dv বাই dt সমান y এটা নিব y প্লাস এর যে সহগ কোনটা, যে এটা নিব ডেল টাউ yx ডিভাইডেড ডেল x প্লাস ডেল সিগমা y বাই ডেল y প্লাস ডেল টাউ yz বাই ডেল z। এটা দিব হচ্ছে 7। অনুরূপ ভাবে আমরা z এর সহগ দিব হচ্ছে এইটা ইকুয়াল এই z প্লাস এই লাস্টেরটা। তাহলে আমরা এটা মুছে দিই, তাহলে d ub w বাই dt সমান z প্লাস আমাদের কত আছে, এই ডেল টাউ zx ডিভাইডেড ডেল x প্লাস ডেল টাউ zy বাই ডেল z, সরি আচ্ছা এখানে আমাদের মিস্টেক হয়েছিল, এটা হচ্ছে আমাদের ডেল x, এটা ডেল y, এটা কিন্তু ডেল z ছিল, আমি সব z লিখে ফেলেছিলাম। ডেল x ডেল y প্লাস ডেল z, এটা হচ্ছে আমাদের 8 নম্বর সমীকরণ। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন এই যে এটার সাথে কিন্তু এই যে রো ছিল, আমাদের এখানে রো হবে, হ্যাঁ এখানে কিন্তু সব রো ছিল, রো গুণ আকারে ছিল না। দেখেন এখানে আমরা যে এর আগে সমীকরণ থেকে সহগ সমীকৃত করতেছি, এখানে কিন্তু রো গুণ আকারে ছিল,
আচ্ছা এখন এই 6 7 8 হতে আমরা কাজে লাগাবো। তার আগে আমরা পীড়ন বিকৃতির যে সম্পর্কটা আছে সেটা আমাদের দরকার। এর আগে আমরা পীড়ন উপাংশের মাধ্যমে প্রকাশ করেছি, এখন পীড়ন বিকৃতির সম্পর্ক হতে পারে আমরা লিখতে পারি যে পীড়ন বিকৃতি সম্পর্ক হতে পারে। দেখেন পীড়ন বিকৃতির সম্পর্ক সহজে মনে রাখার টেকনিকটা কি, আমি যদি লিখি সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেড, দেখেন খুব ভালো করে খেয়াল করুন, খুব ভালো করে, প্রত্যেক জায়গায় সেম -2/3 মিউ ডাইভারজেন্স কিউ, -2/3 মিউ ডাইভারজেন্স কিউ, -2/3 মিউ ডাইভারজেন্স কিউ, প্লাস 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 এখানে 2 মিউ 2 মিউ 2 মিউ, এইখানে শুধু পার্থক্য del u বাই del x del v বাই del y del w বাই del z, এইটা হচ্ছে শুধু পার্থক্য। তাহলে -2/3 মিউ ডাইভারজেন্স কিউ প্লাস 2 মিউ প্রত্যেকটা আছে, তাহলে del u বাই del x del v বাই del y del v বাই del w বাই del z। আচ্ছা এটা গেল, আর প্রত্যেকটাই শুধু p p নট রো। আচ্ছা এটা গেল এটা গেল এটা গেল। আচ্ছা এরপর টাউ xy টাউ yz টাউ zx, তাহলে টাউ xy সমান আমরা কি yx লিখতে পারি, টাউ yz সমান zy লিখতে পারি, টাউ zx সমান টাউ xz লিখতে পারি। টেকনিক দেখছেন, ভালো করে খেয়াল করেন, এটা প্রত্যেকটাই মিউ মিউ মিউ। আচ্ছা প্রথমে শুরু করবেন del v বাই del x। আচ্ছা এটা যদি আপনার মনে না থাকে del u বাই del x del u বাই del y del u বাই del z, del x del v বাই del u বাই del y del u বাই del y del w বাই আচ্ছা এটা না del x del v y, তাহলে আমরা এখানে যেটা করব del v বাই del x প্লাস del u বাই del y এটা লিখব। আচ্ছা এরপরে পড়ে del v এর পরে কি আছে del w, del x y এর পরে del y u v w, এবারে এখানে কি আছে del u বাই x y, তাহলে del z প্লাস তাহলে এখানে v u, তারপরে u v, তাহলে v w এখানে কি হবে del v এর পরে w, তাহলে u এর পরে কি v, del y এর পরে কি del z u v, তাহলে এখানে কি হবে del w, del y del z এর পরে কি হবে del x। দেখেন একটা মনে রাখলে বাকি সবগুলো মনে রাখতে পারবেন। এইটা হচ্ছে আমরা 9 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা এখন যে কাজ করতে হবে
এই যে মানগুলা ধরেন সিগমা x এর যে মান এইখানে 6 বসাইতে হবে, এই 9 নম্বরের এই মানগুলো আমাদের 6 7 8 নম্বরে আমাদের বসাইতে হবে, ঠিক আছে? তাহলে এই 8 নম্বর আমাদের 6 8 নম্বরে 6 7 8 বসাইতে হবে। তো এখান থেকে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাবো, তা না হলে দেখেন অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আপনি বাসায় ট্রাই করে দেখবেন। আপনি ধরেন রো ডেল du বাই dt x প্লাস ডেল বাই ডেল x ব্র্যাকেট দিয়ে সিগমা x এর এই মানটা বসাবেন। তো যেটা বলছিলাম এটা এবার এই সিগমা x এর মান বসানোর পরে প্লাস ডেল বাই টাউ x y এর মান, টাউ x y এর মান এটা, পরে এই ডেল বাই ডেল x দিয়ে তিনটা গুণ করতে হবে, ডেল বাই ডেল y দিয়ে আবার এই দুইটা গুণ করতে হবে। সব অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। সো এত বড় করার কোনো দরকার নেই, ওকে? আচ্ছা, সো এটা আমরা খুব সহজে করব এবং খুব সহজে মনে রাখবো। সেটা কিভাবে দেখেন, আচ্ছা আমি এই একটা মান একটা সরাই দিই, এই 7 8টা সরাই দিই, 6টা পরে দেখাই দিচ্ছি। 6টা যেভাবে করব 7 8টা আমরা ইজিলি করতে পারবো। 7 8 এর যে মানগুলো বের করব, আমি 6টা দেখাই। দেখেন, তাহলে আমরা মান বসাচ্ছি, মনে করেন লিখতে হবে যে আমাদের 9 নম্বরের মান 6 7 8 এ বসিয়ে পাই। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি যে 10 কে ব্যবহার করে 6 হতে পাই, 10 কে ব্যবহার করে 7 হতে পাই, 10 কে ব্যবহার করে 8 হতে পাই। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি du/dt। এখন x এর কোনো মান নেই, এটা যা আছে তাই প্লাস। ভালো করে খেয়াল করেন, এই যে ডেল বাই ডেল x সিগমা x, ডেল বাই ডেল x যখন আপনি এইটার সাথে গুণ করবেন ডেল বাই ডেল x, তখন আপনাকে কি করতে হবে? গুণ করতে হবে। এখন এই ডেল বাই ডেল x সরি গুণ করতে হবে। এখন ডেল বাই ডেল x আপনি এই b এর সাথে গুণ করবেন, প্লাসে মাইনাসে এইটা প্রথমে নিয়ে আসবো। আচ্ছা আমি প্রথমেই লিখি, আচ্ছা প্রথমে মানটা বসাই, তারপরে আমি এই যে ডেল বাই ডেল x লিখলাম মাইনাস 2/3 মিউ ডাইভারজেন্স কিউ প্লাস 2 মিউ ডেল u বাই ডেল x মাইনাস p প্লাস ডেল বাই ডেল y। এই টাউ x y এর মান কত? এই যে মিউ ইনটু ডেল v বাই ডেল x প্লাস ডেল u বাই ডেল y, এরপর প্লাস ডেল বাই ডেল z টাউ x z এর মান কত? টাউ x z এর মান মিউ ইনটু ডেল u বাই ডেল z প্লাস ডেল w বাই ডেল x। এটা তাহলে মান বসালাম প্রথমে। এখন দেখেন এই যে x প্লাস এইটার সাথে আমরা প্রথমে এটা গুণ করব, প্লাস মাইনাস মাইনাস ডেল p বাই ডেল x, এবার প্লাস মাইনাস মাইনাস 2/3 মিউ ডেল বাই ডেল x। এই যে ডাইভারজেন্স কিউ কে আমরা ব্র্যাকেট দিলাম, প্লাস এই যে মিউটা দেখেন সব জায়গায় আছে, আমি শুধু এইটা লিখলাম মিউ ডেল বাই। এখন এইখানে হচ্ছে বিষয়, এখানে আপনি যে গুণ করবেন, গুণ করলেও আপনার এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে হবে একটু খেয়াল করেন। এইখানে আপনি কিন্তু এই জিনিসটা কিন্তু এখন গুণ করেন, এখানে আপনি দেখেন এইটার সাথে যদি এটা গুণ করেন 2 মিউ ডেল বাই ডেল x ডেল u বাই ডেল x, এটার সাথে এটা গুণ করলে তাহলে দুইটা মিউ, তাহলে
আমরা এটা কিভাবে লিখতে পারি del u বাই del x প্লাস মিউ del বাই del x del u বাই del x একটা দুইটা 2 মিউ del বাই del x। এখন এইটাকে আমরা এখানে সুন্দর করে একটা বেশি নিয়ে আসবো, এটার সাথে গুণ করে একটা আকারে নিয়ে আসবো। সো এটা আপনার মাথা খাটানোর কোনো দরকার নেই, সহজে মনে রাখার সিস্টেম দেখেন। এখানে মিউ লিখবেন, মিউ লেখার পরে আমাদের যে del বাই del x থাকছে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এইখানে এইটা গুণ করার বাকি আছে del বাই del x, ঠিক আছে। এই যে আপনি এই ব্র্যাকেট দিলেন, এখানে মনে রাখবেন যে del u বাই del x প্লাস del d বাই del y প্লাস del w বাই del z, দেখেন ঠিক আছে। এরপরে ব্র্যাকেট ক্লোজ, আর একটা মিউ আছে। এরপর কি করবেন, কোনো কাজ নেই, এখানে যা আছে শুধু ডাবল করে দিবেন, সেটা আছে del স্কয়ার u বাই del x স্কয়ার প্লাস del স্কয়ার d বাই del y স্কয়ার প্লাস del স্কয়ার w বাই del z স্কয়ার। শেষ। আপনারা কোনো কাজ নেই, এতটুকু সহজ অঙ্কের জন্য আপনার 10 লাইন করার কোনো মানে হয় না। আমরা কিন্তু এই যে জিনিসটা পাচ্ছি, এই জিনিসটা কিন্তু দুইবার গুণ করতে হবে। এই del d বাই del বাই এই del x কে পাশে নিয়ে আসে, এই del y বাই del x করতে হবে। অনেক ঝামেলা, কোনো ঝামেলার দরকার নেই, আমরা এভাবেই করব। আচ্ছা, তাহলে আমরা এর পরের লাইন কি পাই দেখি। পরের লাইন পাই x মাইনাস del p বাই del x মাইনাস 2 বাই 3 মিউ del বাই del x ডাইভারজেন্স q প্লাস মিউ del বাই del x। এটা কিন্তু মূলত ডাইভারজেন্স q এর মান। প্লাস মিউ, আর এটা হচ্ছে ন্যাবলা স্কয়ার u এর মান। ওকে, এটা ন্যাবলা স্কয়ার u এর মান। এটা দেখবেন যে সংজ্ঞায় দেওয়া আছে। তাহলে এইখান থেকে একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু এই জিনিসটা সেম। তাহলে এটা যদি যোগ করা হয় -2 বাই থেকে এখানে +1, এটা করলে -2 প্লাস 3 কে 3, তাহলে 1 বাই 3 হয়। তাহলে আমরা এই অংশটাকে লিখতে পারি x del b বাই del x প্লাস 1 বাই 3 মিউ del বাই del x ডাইভারজেন্স q প্লাস মিউ ন্যাবলা স্কয়ার u। মিউ ন্যাবলা স্কয়ার u। আর এটা যদি একটু সাদায় লিখতে চান, সেটা হচ্ছে x মাইনাস del p বাই del x প্লাস মিউ ন্যাবলা স্কয়ার u প্লাস এর মিউ বাই 3 del বাই del x ডাইভারজেন্স q। এটা আমরা সাদায় লিখলাম। একই ভাবে আমরা কি 10 কে ব্যবহার করে 7 হতে পাই। তাহলে 7 এখানে আমরা কি পাচ্ছি, এটা du বাই dt, du বাই dt। তাহলে আমরা যদি একটু দেখি এইবার বাকিগুলো শর্টকাটে কিভাবে করা যায়। তাহলে আমাদের হচ্ছে মিউ dv বাই dt সমান, তাহলে এটা হবে y মাইনাস del p বাই del y প্লাস মিউ ন্যাবলা স্কয়ার u প্লাস মিউ বাই 3 del বাই x দ্বারা del y ডাইভারজেন্স q। তাহলে দেখেন তো স্যার, এটা হচ্ছে v। তাহলে আমাদের কি কষ্ট করার কোনো দরকার আছে কিনা বলেন। এটা কিন্তু মিউ, এটা মিউ d w বাই dt, তারপর হচ্ছে 8 বন্ধ হতে পাই z মাইনাস del p বাই del z প্লাস মিউ ন্যাবলা স্কয়ার w প্লাস মিউ বাই 3 del বাই del z ডাইভারজেন্স q।
পরীক্ষায় আপনি একটা মিনিট বাঁচানো মানে বিশাল ব্যাপার। তাহলে এইগুলাকে আমরা দিব হচ্ছে 11 নম্বর সমীকরণ। তাই লিখতে পারি যে অবিচ্ছিন্নতার সমীকরণ সহযোগী উপরের সমীকরণ জোটটি সমনাম ও সাম্য প্রবাহের জন্য নেভিয়ার-স্টোকসের সমীকরণ হিসেবে পরিচিত। যদি পরীক্ষায় আপনি এটা প্রমাণ করতে বলে এই পর্যন্ত, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে এই অংশটা। তাহলে আমরা লিখতে পারি অসমনাম্য প্রবাহের জন্য du/dt সমান x মাইনাস del p/del x, এটা প্রথম ছিল del p/del x mu Laplace স্কয়ার u। আমরা হচ্ছে এই অংশটা আমরা বাদ দেব অসমনাম্য প্রবাহের জন্য। একই রকম dv/dt সমান y del p/dy plus mu Laplace স্কয়ার v del w/dt equal j minus del p/del z mu Laplace স্কয়ার w। এটা হচ্ছে আমরা 12 নম্বর সমীকরণ দিলাম। হ্যাঁ, আর অবিচ্ছিন্নতার সমীকরণ কি আছে? অবিচ্ছিন্নতার সমীকরণ আমরা সবাই জানি, এখানে না বলার কিছু নাই। অবিচ্ছিন্নতার সমীকরণ হচ্ছে del u/del x plus del v/del y plus del w/del z equal 0। তাহলে এই যে 12 কে আমরা যদি নিম্নরূপে লেখা যায় সেটা হচ্ছে কি দেখেন, আপনি এখান থেকে রো কমন নেন du/dt, আচ্ছা একবারে সব কমন নেন, d/dt কমন নেন, d/dt কমন নেন এবং এখানে u/w এখান থেকে আপনি সমীকরণ জোট আকারে এভাবে লিখতে যে i u plus jv plus kw এরকম দিলেন। সবগুলো i গুণ করে দিবেন, এটা ix plus jy plus kw, এরপর হচ্ছে মাইনাস i del p/del x del p/del x plus j del p/del y plus k del p/del z plus mu Laplace স্কয়ার iu plus jv plus kw। দেখেন জাস্ট এই করলাম, শুধু আমরা এই সহজে i দিলাম এটার সাথে, u এর সাথে, b এর সাথে আর w এর সাথে, আর কিছু না। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একবারে দেখেন আচ্ছা আমরা এখানে এটাকে আমরা কিউ লিখতে পারি, তাহলে d q/dt সমান এটাকে আমরা জানি কি লিখছিলাম, f লিখছিলাম, আর এই রোটাকে যদি এই পাশে আমরা ভাগ করে দিই 1/ρ f মাইনাস, আচ্ছা মাইনাস এই যে রোটা এটা কিন্তু পুরোটার সাথে ভাগ হয়ে যাবে। তার মানে আমাদের এখানে কি করতে পারি, এখানে আমাদের এরকম হবে, আর এটা হচ্ছে p এর মান, এই যে p প্লাস এই যে μ/ρ Laplace স্কয়ার, এই Laplace স্কয়ার আমাদের থাকবে, এটা হচ্ছে q এর মান। বোঝাতে পারলাম কিনা? এই রোটা তো ভাগ হয়ে এই পাশে চলে গেলে পুরোটার সাথে ভাগ হয়ে যাবে, আর এটাকে আমরা f লিখতে পারি। তাহলে এটা এর পাশে গেলে 1/ρ f মাইনাস এই রো এর পাশে গেলে 1/ρ, এই অংশটাকে বলা হয় p প্লাস
এই রো এই পাশে ভাগ হয়ে গেলে মিউ বাই রো ল্যামডা স্কয়ার এই অংশটা হচ্ছে কি আমরা যে প্রথম দিকে ধরছিলাম এটাই। তাহলে এখন আপনি যদি চান একবারে এই লাইনের পরে আরেক লাইনটা বাদ দিয়ে আপনি জাস্ট এটা লিখে দিবেন ডেল কিউ বাই ডেল টি প্লাস কিউ ইনটু ল্যামডা আমাদের প্রশ্নে যেটা আছে আর f মাইনাস 1 বাই রো ল্যামডা রো প্লাস v ল্যামডা স্কয়ার কিউ। যদি এই সমীকরণের পরে আপনি আরেকটা লাইন করতে চান তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটাকে লেখা যাচ্ছে ডেল বাই ডেল টি এটা সমীকরণ মুখস্থ এটা আমাদের প্রমাণ করা আছে ডেল বাই ডেল x প্লাস v ডেল বাই ডেল y প্লাস w ডেল বাই ডেল z ইনটু এই যে আমাদের q সেই q। আচ্ছা এটাকে আমরা লিখব f1 মাইনাস f1 মাইনাস আচ্ছা এখানে কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু আমাদের p এটা হ্যাঁ এটা p এখানে কিন্তু আমাদের এটা কিন্তু এই যে p। আচ্ছা আমাদের এখানে মনে হয় 1 বা এখানে ল্যামডার মানটা বাদ পড়ে গিয়েছিল এটা একটু দেখেন। তাহলে আমাদের এখানে ল্যামডা বাই রো p বা এটাকে যদি আমরা এরকম করি সেটা হচ্ছে ল্যামডা রো প্লাস এখানে যেটা আছে এটাকে হচ্ছে আমরা ল্যামডা স্কয়ার কিউ লিখলাম আর এই রো বাই p এটাকে আমরা v লিখতে পারি পাশে লিখে দিবেন যে v ইকুয়াল রো বাই এটা। তো এইটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যানসার এইটা আমাদের কিন্তু এইটাই কিন্তু আমাদের অ্যানসার ঠিক আছে। তো এখানে অনবিচল প্রবাহের জন্য অবিচল প্রবাহের জন্য অসম্পূর্ণ প্রবাহের জন্য দেখেন 0 বা 0 ধরলে কি হয় এটা দেওয়া আছে এটা করার দরকার নেই এটা করে রাখবেন। তবে আমাদের কিন্তু এই পর্যন্ত প্রমাণ চাইছে আমরা এই পর্যন্ত শেষ করে দিতে পারি। তবে দেখেন যে 1 আর 2 পয়েন্ট দেওয়া আছে ওই দুটো যদি করতে চান করে রাখা ভালো অনবিচল প্রবাহের জন্য অবিচল প্রবাহের জন্য অসম্পূর্ণ প্রবাহের জন্য যে ডেল কিউ বাই ডেল টি ইকুয়াল 0 হলে আর মিউ হলে 0 মিউ ইকুয়াল 0 হলে কি হয়। তো দাঁড়ান এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসটা অনেক বড় হলো। সো ধৈর্য সহকারে বাসায় কমপ্লিট করবেন। কোথাও যদি সমস্যা হয় অবশ্যই গ্রুপেও জানাবেন আমি সেখানে সলভ করে দিব। আশা করি কোথাও কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে সমীকরণগুলো মনে রাখতে হবে যে কিউ এর মানটা এফ এর মানটা তারপর আমি যে এটা শিখলাম বিলম্ব বিকৃতির সম্পর্ক এই টেকনিকগুলো মনে রাখতে হবে। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।